ভারতের ত্রিপুরায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 10, গৃহহীন 45,000-এর বেশি মানুষ। জরুরি অবস্থা জারি। হিমাচলে ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু। কলকাতায় চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। রোগীদের সেবায় কাজে ফেরার আহ্বান সুপ্রিম কোর্টের, সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি। কামালার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন টিম ওয়ালজ। সম্মেলনের তৃতীয় দিনে নেতাদের উপস্থিতি, ট্রাম্পের বয়স নিয়ে কটাক্ষ বিল ক্লিন্টনের। গাজার দেইর আল বালাহ শরণার্থী শিবির খালি করার নির্দেশ তেল আবিবের। যুদ্ধবিরতির বিষয়ে প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিয়েই দায় সেরেছে মার্কিন প্রশাসন, দাবি মিশরের। এবং রাশিয়ার কুর্স্কে সামরিক সেতু গুঁড়িয়ে দিল ইউক্রেন। হামলার পেছনে রয়েছে পশ্চিমাদের সম্মতি, দাবি মস্কোর। যুদ্ধবন্ধের আহ্বান পোল্যান্ডে সফররত ভারতের প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। দেশটির ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। গৃহহারা হয়েছেন 45,000-এর বেশি মানুষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিকে হিমাচলের সিমলায় ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ভাসছে ভারতের ত্রিপুরা। গেল কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে রাজ্যটিতে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় 375 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর গোমতি জেলায় পরিমাণ প্রায় 350 মিলিমিটার। আগরতলাতেও বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 মিটার। বন্যায় এরই মধ্যে রাজ্যটিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গৃহহারা হয়েছেন 45,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1,000-এর বেশি ঘরবাড়ি। জারি করা হয়েছে জরুরি অবস্থা। শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গতদের জন্য 300-এর বেশি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে রাজ্য সরকার। রিলিফ ক্যাম্পগুলোতে গৃহহারা বাসিন্দারা আশ্রয় নিয়েছেন। তারা বলছেন গেল 40 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেননি। হাওড়া ও ফেনী নদী সহ বড় বড় নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, বাড়ছে আতঙ্ক। বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন মানিক শাহ। এদিকে দেশটির হিমাচলে ভারী বৃষ্টিপাতে বেশ কয়েক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। মাটির নিচে চাপা পড়ে আছেন অনেকে। সিমলায় হতাহতের খবরও পাওয়া গেছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলের সদস্যরা। রাস্তাঘাটে ফাটল দেখা দেয় ব্যাহত হচ্ছে যান চলাচল। অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। রাহানুল রানা, সময় সংবাদ। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে অব্যাহত রয়েছে ডাক্তারদের কর্মবিরতি। তবে রোগীদের সেবায় কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কলকাতার আর.জি. কর হাসপাতালের নারী চিকিৎসক হত্যাকাণ্ড ইস্যুতে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু করে এই আহ্বান জানান 3 সদস্যের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। বলা হয়, ধর্ষণ ও হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পর কেন মামলা নথিভুক্ত করা হয়? এছাড়া একজন চিকিৎসকের এমন মর্মান্তিক মৃত্যুর পর কেন তারা সহকর্মীরা সাধারণ ডায়েরি করছিলেন? পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আদালত। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন টিম ওয়ালজ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে তাকে মনোনয়ন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্র্যাট দলের জ্যেষ্ঠ নেতারা। এদিন ট্রাম্পের বয়স নিয়ে কটাক্ষ করেন বিল ক্লিন্টন। ঘনিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণার পাশাপাশি চলছে নানা আনুষ্ঠানিকতা। এরই ধারাবাহিকতা এবার ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠান তৃতীয় দিনে গড়ালো। এ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন গ্রহণ করলেন টিম ওয়ালজ। স্থানীয় সময় বুধবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তাকে মনোনয়ন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্র্যাট দলের বড় বড় নেতারা। এদিন সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দেন বিল ক্লিন্টন।
কটাক্ষ করে বলেন তিনি ট্রাম্পের চেয়ে তরুণ। ক্লিন্টন আরও বলেন হ্যারিস গণমানুষের জন্য আর ট্রাম্প নিজের স্বার্থে কাজ করেন। এ নিয়ে 12 বার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন বিল ক্লিন্টন। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিন্টন। ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের একজন পেলোসি। তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন। জো বাইডেন কামালা হ্যারিস প্রশাসনকে আধুনিক সময়ের সবচেয়ে সফল প্রশাসনের একটি বলে বক্তব্য শুরু করেন পেলোসি। তিনি বলেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সবাইকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। এ সময় কামালার রানিং মেট টিম ওয়ালজের প্রশংসা করে বলেন ওয়ালজ যে আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন সেটা রিপাবলিকানদের ঘাঁটি ছিল। টিম ডেমোক্রেট, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের এক করে সে আসন খালি করেছেন। সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন টিম নিজেও। ওয়ালজ দুইবারের গভর্নর, সাবেক কংগ্রেসম্যান, স্কুলের শিক্ষক, এমনকি ফুটবল কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্মেলনে নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো খোলা আকাশের নিচে নির্বাচনী প্রচারণা করেছেন। স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বুলেট প্রুফ কাঁচের মধ্য থেকে তিনি বক্তব্য দেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় অবরুদ্ধ গাজায় আরও 28 জন নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে আবারও নতুন করে মাথা গোঁজার ঠাঁইয়ের সন্ধানে প্রায় 1 লাখ নিরীহ ফিলিস্তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সফরের পরেও হামাস জানিয়েছে গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি নয় তারা। লাখ লাখ ফিলিস্তিনির হাহাকার গাজার আকাশে। ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। তবে দিনের পর দিন পেরোলেও নির্মম এই হত্যাযজ্ঞ কোনোভাবেই থামছে না। গাজার দক্ষিণাঞ্চলের দেইর আল বালাহ ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ব্যর্থ মধ্যপ্রাচ্য সফরের পরই নেমে আসে এই হামলা। এমনকি দেইর আল বালাহ শরণার্থী শিবির খালি করার নির্দেশও দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আবারও মাথা খোঁজার ঠাঁই হারিয়েছেন প্রায় 1 লাখ নিরীহ ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়াতেও চালানো হয় বিমান হামলা। এতে নিহত হন আরও বেশ কয়েকজন। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে ইসরায়েলকে ইরানের হামলার হুমকির জবাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতেই এর ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরামর্শ মানতে নারাজ হামাস ও ইসরায়েল উভয় পক্ষই। হামাস নেতাদের দাবি গাজায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতিতে রাজি নয় তারা। হাজার হাজার মানুষের মৃত্যুর যথাযথ প্রতিদান চায় তারা। গাজা থেকে নেতানিয়াহু বাহিনীকে পুরোপুরিভাবে প্রত্যাহার, গাজা পুনর্গঠন, অবরোধের অবসান এবং বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলে তবেই যুদ্ধবিরতিতে যাবে হামাস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার কুরস্কের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা। গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনাদের তৈরি অস্থায়ী সামরিক সেতু। জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলায় অঞ্চলটিতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার মাটিতে আচমকা ইউক্রেনের এই হামলার পেছনে পশ্চিমাদের সম্মতি ছিল দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোল্যান্ড সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে আধিপত্য বিস্তার করে চলেছে ইউক্রেনীয় সেনারা। প্রতিদিনই অগ্রসর হচ্ছে তারা। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় অঞ্চলটিতে হামলা চালিয়ে রুশ সেনাদের তৈরি অস্থায়ী সেতু গুঁড়িয়ে দিয়েছে জেলেনস্কি বাহিনী। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ও গোলাবারুদ দিয়ে এসব সেতু ধ্বংস করা হয় বলে নিশ্চিত করেছে কিয়েভ। কুর্স্কে ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া অঞ্চলটির গ্লুশকোভো শহরেও ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী। নিজেদের ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। অঞ্চলটিতে দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেনীয় বাহিনী এ পর্যন্ত রাশিয়ার 92টি গ্রাম দখল করেছে। কুর্স্কে চলমান লড়াইয়ে দুই দেশের অনেক সেনা হতাহত হয়েছেন।
কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি আরও বলেছেন, রুশ ভূখণ্ডে আগ্রাসন চালানোর মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের অবস্থানকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনি ইউক্রেনের নাগরিকদের চোখে তার ভাবমূর্তি আরও উন্নত করতে এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও তহবিল পাওয়ার আশা করেছিলেন। রাশিয়ার মাটিতে হামলার বিষয়ে পশ্চিমা রাজনীতিবিদদের বিবৃতিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানান জাকারোভা। ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল কিয়েভ তাদের সমর্থন ছাড়াই হামলার পরিকল্পনাটি করেছে এবং তা বাস্তবায়ন করেছে। এদিকে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোল্যান্ড সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনো সংকট নিরসনে ভারত কূটনৈতিক আলোচনায় বিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি। পোল্যান্ড সফর শেষে শুক্রবার ইউক্রেন যাবেন নরেন্দ্র মোদী। বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইতালির সিসিলিতে বিলাসবহুল প্রমোত্তরী ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাপক তল্লাশির পর বুধবার ডুবুরিরা মরদেহের সন্ধান পায়, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এখনও নিখোঁজ রয়েছেন একজন, তার সন্ধানে উদ্ধার কাজ চলছে। এর আগে সোমবার 56 মিটার লম্বা বিলাসবহুল প্রমোত্তরীটি ঝড়ের কবলে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে থাকা 22 জন আরোহীর মধ্যে ছিলেন ব্রিটিশ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার মেয়ে। আরোহীরা সবাই ব্রিটিশ, মার্কিন ও কানাডিয়ান নাগরিক বলে জানানো হয়। পাকিস্তান ফিলিপিন্সের পর সেবার থাইল্যান্ডে শনাক্ত হলো এমপক্স। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। থাইল্যান্ডে যে ব্যক্তির শরীরে তিনি দেশটির নাগরিক নন, তবে গেল সপ্তাহে আফ্রিকা থেকে থাইল্যান্ডে প্রবেশ করেন তিনি। আক্রান্ত ব্যক্তির শরীরে এমপক্সের ক্লেড 1 ধরন রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে আফ্রিকার দেশ কঙ্গোতে এমপক্সের ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন আক্রান্তরা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্দা নামল বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার। স্থানীয় সময় বুধবার বিকেলে আনুষ্ঠানিক সফল সমাপ্তি হয় 3 দিনব্যাপী এ মেলার। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইল ট্রেড ফেয়ারের শেষ দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়। সাড়া পেয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরাও। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গেল 3 দিন স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের 29 দেশের প্রায় 25,000 দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারের মেলা প্রাঙ্গণ। একযোগে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল লাস ভেগাস কনভেনশন সেন্টারে সফলভাবে সমাপ্ত হয় বিশ্ব ব্যবসা বাণিজ্যের মহামিলন মেলা। আমরা ভালো সাড়া পেয়েছি এবং আশা করছি আমাদের নতুন গভর্নমেন্ট আমাদেরকে আরও বেশি এক্সিবিশন করার জন্য, সারা পৃথিবীর সাথে লিঙ্ক আপ করার জন্য সহযোগিতা করবেন। লাস ভেগাসে বছরে 2 বার এ বাণিজ্য মেলা হলেও বাংলাদেশ অংশ নেয় শুধু আগস্টের মেলায়। আগামীতে 2 মেলাতেই বাংলাদেশ যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে আসার অনেকগুলো কারণ আছে, নট অনলি যে শুধু এখানে কাস্টমার সোর্সিং তাই না, এখানে সাথে সাথে ফ্যাশন, ডিজাইন সবকিছু সোর্সিং হয়। চায়নাতে সাবসিডাইজ করে, ভিয়েতনাম সাবসিডাইজ করে, তো আমাদেরকে সাবসিডাইজের কোনো প্রসিডিওর করা যায় কিনা। গেল সোমবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ থেকে 29 ব্যবসা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। নানা উৎসব মুখর পরিবেশে শেষ হলো এবারের বাণিজ্য মেলা। এই লাস ভেগাসে 2025 সালের 10 ফেব্রুয়ারি আবার বসবে বিশ্ব বাণিজ্যের এ আসর। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।